নির্বাচনকে কেন্দ্র করে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি। সিইসির সাথে জামায়াতের প্রতিনিধি দলের সাক্ষাৎ। গণভোটে হ্যাঁ জয়যুক্ত না হলে ফ্যাসিবাদ ফেরার শঙ্কা বিশেষজ্ঞদের। সুজন আয়োজিত গোলটেবিলে ইসিকে প্রচারণার দায়িত্ব নেওয়ার তাগিদ। এখন থেকে নির্বাচন কমিশনের যে ভূমিকা সেটা আরো জোরালো হওয়া প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। রোববার থেকে উত্তরের ৯ জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রত্যেকের জীবনমান উন্নয়নে বিএনপির পরিকল্পনা রয়েছে, দাবি শীর্ষ নেতৃত্বের। যশোর নির্বাচনে ১৬ কেন্দ্রের ফল প্রকাশ। ভিপি পদে শিবির ও ছাত্রদল প্যানেলের হাড্ডাহাড্ডি লড়াই। পূর্ণাঙ্গ ফল পেতে লাগবে আরও কয়েক ঘণ্টা। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। ত্রয়োদশ সংসদ নির্বাচন আর গণভোট ঘিরে ৭ দিনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। ১২ ফেব্রুয়ারির ভোট ঘিরে চলমান মোতায়েনের পাশাপাশি ভোট কেন্দ্রিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবার এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবারে নির্বাচনে ভোটার ১.১৩ কোটি। ৩০০ আসনে প্রায় ৪৩,০০০ ভোট কেন্দ্রে ২,৬০,০০০-এর মতো ভোট কক্ষ থাকবে। তফসিল ঘোষণার আগে ২ দফা এবং তফসিলের পর বিদ্যমান পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে ইসি। এরপরই আইনশৃঙ্খলা বিষয়ক এ পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে আছেন সহকর্মী তানভীর মৌসুম। একটু তানভীর সঙ্গে কথা বলবো। তানভীর, ইসিতে তো জামায়াতের প্রতিনিধি দল পৌঁছে গেছে, এই বিষয়ে কোনো তথ্য কি পেয়েছেন কিনা? তার তথ্য বলতে আসলে যে সংখ্যাটি, যে কয়জন এসেছেন সেটি জানা সম্ভব হয়েছে। ৬ সদস্যের একটি প্রতিনিধি দল এবং সেই প্রতিনিধি দলের মধ্যে মিয়া গোলাম পরোয়ার, হামিদুর রহমান আজাদ, আইনজীবী শিশির মনির, এ ধরনের বেশ কয়েকজন দলীয় বড় বড় যারা রয়েছেন ব্যক্তিত্ব তারা আছেন। এবং তারা ঠিক ২:৫৫ নির্বাচন ভবনের এই ৩ তলায়, যেখানে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় যেখানে তিনি বসেন, সেখানে তারা এসে পৌঁছান, উপস্থিত হন। এবং তারপর পরবর্তীতে শুধু প্রধান নির্বাচন কমিশনারই নন, এরপর কমিশনের অন্যান্য যারা সদস্য রয়েছেন, অর্থাৎ পুরো কমিশন মিলেই কিন্তু তারা সামনে যে সভাকক্ষটি রয়েছে সেই সভাকক্ষে তারা বসেছেন। এবং সেখানে আমরা দেখেছি যে তাদের এই বৈঠকটি শুরু হওয়ার পর বেশ কিছুটা সময় কেটে গেছে। তবে আমরা আশা করছি, আমরা যেটা ধারণা করছি যে বৈঠকটি কিছুটা দীর্ঘ হবে, কারণ যেহেতু অনেক বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হবে এবং নির্বাচনের আগ মুহূর্তে গণভোট রয়েছে, প্রার্থীদের হলফনামা, প্রার্থীদের যে আপিলের বৈধতা, প্রার্থীদের যে মনোনয়নপত্র বৈধ অবৈধ ঘোষণা, এরকম বিভিন্ন বিষয় কিন্তু এখানে থাকবে। এর আগে আমরা দেখেছি যে গতকালকে কিন্তু এনসিপির একটি প্রতিনিধি দল এসেছিল। অর্থাৎ বলা যায় যে এখন আসলে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর এবং সেই মনোনয়নপত্র বৈধ অবৈধ ঘোষিত হওয়ার পর এরপর কিন্তু আসলে রাজনৈতিক দলগুলো আসছে নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশনে এসে আমরা অনেকেই দেখেছি তারা কিন্তু একটি বিষয়ে জোর দিয়েছেন যে নির্বাচন কমিশন যেন আপিল পরবর্তী যে শুনানিটি হবে সে শুনানিতে যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে। সোহার। তানভীর, আপনাকে ধন্যবাদ। বিগত 3টি নির্বাচনে যে ক্ষতি হয়েছে সেগুলো সমন্বয় করে সম্মিলিতভাবে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আগারগাঁওয়ের এক অনুষ্ঠানে তিনি বলেন, এবারের নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফিরিয়ে পুনরায় চালু করা। 2026-এর নির্বাচনটাকে যদি আমি একটু অ্যানালজি ড্র করি, আমি যদি একটু মেটাফরিক্যালি বলি, অনেকটা হচ্ছে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরত এনে আবার চালানো শুরু করা, বেয়ার মিনিমাম রিপেয়ার করে কিছু কিছু যন্ত্রাংশ রিপ্লেস করে অন্তত গতি দেওয়া। আমাদের প্রত্যাশা অনেক এবং যৌক্তিক প্রত্যাশা। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের একটা বিরাট ভ্যাকুয়াম হয়ে গিয়েছে। এই ভ্যাকুয়ামটার কারণে আমরা এখনো বলতে পারি 2008-এর আগে পড়ে আছি। গণভোটে হ্যাঁ জয়যুক্ত না হলে ফ্যাসিবাদ ফিরে আসবে, ব্যর্থ হবে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টা।
সিডাপ মিলনায়তনে গণভোট বিষয়ক গোল টেবিল বৈঠকে এমন মন্তব্য করেন আলোচকরা। সুশাসনের জন্য নাগরিক সুজনের আলোচনায় সরকারের সীমাবদ্ধতা উল্লেখ করে এখনই নির্বাচন কমিশনকে গণভোটের প্রচারণায় মাঠে নামার তাগিদ দেন নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এটাও সুস্পষ্টভাবে লেখা আছে এই জুলাই জাতীয় সংসদে। ৩৬ দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ রায় দেবে দুটি ব্যালটে। সাদা ব্যালটে সংসদে জনপ্রতিনিধি নির্বাচন আর গোলাপি রঙের ব্যালটে ভোট হবে সংস্কারের পক্ষে বিপক্ষে। গণভোটে সংবিধান সংস্কারের ৪৮টি প্রস্তাব থাকবে ৪ ভাগে, তবে ভোটারদের বেছে নিতে হবে একটি উত্তর, হ্যাঁ অথবা না। বুধবার সুজনের আয়োজনে গণভোট কি ও কেন বিষয়ক আলোচনায় অংশ নেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক প্রধান ও সুশাসনের জন্য নাগরিক সুজনের নির্বাহী প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। নির্বাচনের দিন এগিয়ে আসলেও গণভোট নিয়ে সাধারণের মনে এখনো অনেক প্রশ্ন। রাজনৈতিক দলগুলো সরাসরি গ্রহণ করে নাই, নোট অফ ডিসেন্ট দিয়েছে বা দেয়নি। হ্যাঁ, তো এগুলো জনগণ চায় কিনা? আমরা যারা সচেতন মনে করি গণভোট আমাদের জন্য অত্যন্ত জরুরি। হ্যাঁ ভোট দেওয়া। আমার সকিনা আপা শ্রদ্ধ, উনি লেখাপড়া জানেন না, তার কাছে এই খবর পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? রাজনৈতিক দলগুলোকে তাদের সংস্কার ভাবনা স্পষ্ট করার তাগিদ দেন ডক্টর বদিউল আলম মজুমদার। দলগুলোকে একটা অবস্থান নিতে হবে, তারা হার পক্ষে না এর পক্ষে, যাতে কোন দল কোন সংস্কার বাস্তবায়নে বিশেষ উদ্যোগ নেবে এবং কোন দল সংস্কারের ব্যাপারে আন্তরিক বা জনগণ তা সুস্পষ্টভাবে বুঝতে পারবে। গণভোটে হ্যাঁ জয়যুক্ত না হলে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা প্রকাশ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। যদি এবারের গণভোট বিজয়ী না হয়, হ্যাঁ জয়যুক্ত না হয়, হবে না, বাট আমি বলছি যদি না হয়, তাহলে একদম নিশ্চিন্ত থাকতে পারেন যে বাংলাদেশে ফ্যাসিবাদ আবার ফিরে আসবেই, কেউ ঠেকাতে পারবে না। কারণ এই গণভোটটার আয়োজনই করা হয়েছে যে এই বিষয়বস্তু নিয়ে, এটা তৈরি করা হয়েছে ফ্যাসিবাদের পুনরাগমন ঠেকানোর জন্য। নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন, জুলাই সনদ ও গণভোটের বিরুদ্ধে বিতাড়িতদের অপপ্রচার রুখতে হবে। গণভোটের প্রচারণার দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে। শুধু ভোটটা করানো নয়, তাদের কাজ হচ্ছে গণভোটটা কি পাবলিককে বলা, কারণ এই গণভোটও তাদেরকে কন্ডাক্ট করতে হবে, ইটস দেয়ার রেসপন্সিবিলিটি। কিন্তু ইলেকশন কমিশন না করে যদি এটা শুধু সরকার করতে যায়, তখন অনেক কথা উঠবে যে কার দলে কার পক্ষে আমরা কি করছি। ইতিমধ্যেই আমিও আপনাদের মতো অনেক গুঞ্জন শুনছি, যারা বিতাড়িত হয়েছে তারা বসে নেই, তারা সব ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে, তাদের কাছে এখনো টাকা পয়সা আছে, তাদের বিদেশি মদত আছে। গণভোটে বৈধতা না পেলে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টা ব্যর্থ হবে বলেও মত দেন আলোচকরা। আমরা মনে রাখতে হবে যে আমাদেরও কর্তব্য আছে। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। 11 জানুয়ারি থেকে 4 দিনের সফরে উত্তরাঞ্চলের 9 জেলায় সফর করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে নিরাপত্তা চেয়ে চিঠিও দেওয়া হয়েছে। এ সফরে থাকছে না কোনো রাজনৈতিক কর্মসূচি। তারেক রহমান এই সফরে বিশিষ্ট ব্যক্তি, নিহত জুলাই যোদ্ধা এবং গণতান্ত্রিক আন্দোলন শহীদদের কবর জিয়ারত করবেন। এই চিঠিতে আরও জানানো হয়, সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না। যারা দেশ ছেড়ে পালিয়েছে কিংবা এই নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ, তারাই অতীতে বিভিন্ন সময় আপোষ করেছে, এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। বলেন, একমাত্র বেগম খালেদা জিয়াই জীবনের শেষ দিন পর্যন্ত কোনো ধরনের আপোষ করেননি। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেন, কোনো শক্তি দেশে আর বিরাজনীতিকরণ করতে পারবে না। রাজনীতিতে হওয়া পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্মরণে দোয়া মাহফিল এবং শোক সভার আয়োজন করে জিয়া পরিষদ। আয়োজনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, খালেদা জিয়ার ত্যাগ ও আপোষহীনতার জন্যই বিএনপি নেতাকর্মীরা ভীষণ সাহসী। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা। যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তাদের মন্তব্য 1/11 পক্ষে ছিল, কিন্তু একমাত্র বেগম খালেদা জিয়া
কোনো ধরনের কম্প্রোমাইজ করে না। গণতান্ত্রিক শক্তিগুলোর সঙ্গে সম্মিলিত হয়ে 31 দফা সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি। নির্বাচনী ইশতেহারেও মূলত এই সব উপাদানকে ভিত্তি করে ইশতেহার তৈরি হবে। সুতরাং নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সতর্ক দৃষ্টি থাকা কিন্তু প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে অনেক বেশি। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট, যাতে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। বলেন, 2008-এর জাতীয় নির্বাচন ছিল পাতানো, দেশে আর বিরাজনীতিকরণ সম্ভব নয় বলেও মনে করেন বিএনপির এই নেতা। বাংলাদেশের মানুষ, তাদের রক্তে রয়েছে গণতন্ত্র, তাদের রক্তে রয়েছে রাজনীতি। কাজে বাংলাদেশকে কোনো শক্তি বা কোনো পরাশক্তি কোনোদিন বিরাজনীতিকরণ করতে পারবে এটা আমি বিশ্বাস করি না। নেতারা বলেন, বেগম খালেদা জিয়া 2008 থেকে 2024 পর্যন্ত বহুভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। যারা বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছিল, তাদের শোচনীয় পরাজয় হয়েছে বলেও জানান আলোচকরা। যে দৃষ্টান্ত আমাদের সামনে রেখে গিয়েছেন, সেই পথকে অনুসরণ করে আমাদের চলতে হবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সচিবালয়ে ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে বিসিবির বৈঠক শুরু হয়েছে। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজের সঙ্গে কথা বলবো। সবুজ, বৈঠকের বিষয়ে বিস্তারিত কি জেনেছেন আপনি আমাদেরকে জানাবেন। সোহার, বৈঠকটি মাত্র শুরু হয়েছে। বিসিবির যিনি সভাপতি বুলবুলের নেতৃত্বে, মূলত আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে আরও 14 জন পরিচালক তারা কিছুক্ষণ আগে সচিবালয়ে এসেছেন এবং আইন মন্ত্রণালয়ের যে সভাকক্ষ, সেই সভাকক্ষে মূলত ক্রীড়া উপদেষ্টা, তিনি যেহেতু আইন মন্ত্রণালয়ের পাশে ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, এইখানকার সভাকক্ষটিতে মূলত 5 মিনিট আগে বৈঠকটি শুরু হয়েছে। এবং আমাদের কাছে যে তথ্য রয়েছে, অর্থাৎ মুস্তাফিজ ইস্যুতে বিশ্বকাপে খেলা বা ভারতের মাটিতে যে ভেন্যু, ভারতের মাটি থেকে নিরপেক্ষ ভেন্যুতে যে সরিয়ে নেওয়ার জন্য মূলত মেইলটি করেছিল বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছিল, সেই জায়গাটি, সেই মেইলটির প্রত্যুত্তর আইসিসির পক্ষ থেকে মূলত দেয়া হয়েছে। এবং এটি নিয়েই হয়তো আজকের যে বৈঠকটি, অর্থাৎ ক্রীড়া উপদেষ্টার সঙ্গে যে বৈঠকটি, সেই বৈঠকে মূলত এই বিষয়গুলো আলোচনা হবে। অর্থাৎ তারা যে মেইলটি দিয়েছে আইসিসির পক্ষ থেকে, যে মূলত বাংলাদেশের মেইলের প্রেক্ষিতে যেই বিষয়গুলো জানানো হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে হয়তো বাংলাদেশের যে করণীয় পরবর্তী পদক্ষেপ কি হবে, সেই পদক্ষেপগুলো নিয়ে হয়তো বৈঠকটি শুরু হবে। মাত্রই যেহেতু বৈঠকটা শেষ হলো, এরপরে বিস্তারিত হয়তো আরো ঘন্টাখানেক এই বৈঠকটি চলতে পারে, তারপরে হয়তো বিস্তারিত জানা যাবে। তবে একটু বোঝা যাচ্ছে বা বলতে পারি যে বিশ্বকাপের যে নিরপেক্ষ ভেন্যুর কথা বলেছিল বাংলাদেশ, সেই বিষয়টি নিয়ে মূলত বাংলাদেশের এখন করণীয়, অর্থাৎ আইসিসির পক্ষ থেকে যে জবাব দেওয়া হয়েছে, সেই জবাবের প্রেক্ষিতে বাংলাদেশের করণীয় কি হতে পারে, সেই বিষয়টি নিয়ে হয়তো এই বৈঠকটিতে বিস্তারিত আলোচনা করবেন বিসিবি এবং ক্রীড়ার উপদেষ্টা। সবুজ জানাচ্ছিলেন, বৈঠকটি শেষ হলে হয়তো আমরা আরো তথ্য পাবো এই বিষয়ে। ধন্যবাদ আপনাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যক্ষ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার 24 ঘন্টা পরও চলছে গণনা। ঘোষণা করা হয়েছে 18টি কেন্দ্রের ফলাফল। মিলছে ছাত্রদল ও শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। ভিপি পদে এগিয়ে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান, প্যানেলের AKM রাকিব এখন পর্যন্ত পেয়েছেন 2154 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন 2139 ভোট। জিএস পদে এগিয়ে শিবিরের আব্দুল আলিম আরিফ, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা। এজিএস পদে এগিয়ে শিবিরের মাসুদ রানা, নিকটতম ছাত্রদলের আতিকুল ইসলাম। গণনার শুরুতেই OMR মেশিনের ত্রুটিতে আটকে যায় ভোট গণনা। এরপর মধ্যরাতে আবার গণনা শুরু হলেও ছিল ধীর গতি। দর্শক, এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী। একটু ঐশীর সঙ্গে কথা বলে জানতে চাই, ঐশী, এখন পর্যন্ত কতটা কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে আর চূড়ান্ত ফল কখন নাগাদ ঘোষণা হতে পারে, কি জানতে পারলেন আমাদের জানাবেন। এতক্ষণ পর্যন্ত 18টি কেন্দ্রে অফিসিয়ালি ভোটের ফলাফল গণনা বা ফলাফল ঘোষণা হয়েছিল। এই মুহূর্তে, অর্থাৎ আমি যখন কথা বলছি এখন, আমার পেছনে কিন্তু 19 নাম্বার যেই নির্বাচন কেন্দ্র আছে, সেই কেন্দ্রের
ফল ঘোষণা করা হচ্ছে, অর্থাৎ 19টি কেন্দ্রের ফল ঘোষণা হয়ে গেল। মোট 39টি ভোট কেন্দ্র ছিল, যে 39টি ভোট কেন্দ্রে এই ভোট গণনা হয়েছে, আর 20টি ভোট কেন্দ্রের ফল ঘোষণা বাকি। শুরুতে আমাদেরকে বলা হয়েছিল যে 3টি ভোট কেন্দ্রের ফল ঘোষণার জন্য 1 ঘন্টা করে লাগছে, অর্থাৎ 3টি কেন্দ্রের ফল গণনার জন্য 1 ঘন্টা করে সময় যদি ধরি, সেক্ষেত্রে প্রায় রাত 9টা 10টা তো বাজবেই, প্রায় 10টার বেশিও বাজার সম্ভাবনা আছে, কারণ 39টি কেন্দ্রের যে ফল সেটি ঘোষণা করা হবে, এরপর কেন্দ্রীয়ভাবে ফলাফল একত্রীকরণ করা হবে। সব মিলিয়ে ধারণা করা হচ্ছে মধ্যরাত হয়ে যেতে পারে এই মূল যে ফল ঘোষণা সেটির। তবে এখন পর্যন্ত কিন্তু 25 ভোটে এগিয়ে আছে ছাত্রদলের প্রার্থী, ছাত্রদল এবং ছাত্র অধিকার পরিষদের যে প্যানেল, সেই প্যানেলের প্রার্থী ভিপি পদে। তবে এখনো আইন অনুষদের ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি আছে, এবং এরপরে কিন্তু সে আইন অনুষদে প্রায় 800রও বেশি ভোট কেন্দ্র আছে, সেখানে কিন্তু ফলাফল ভিন্ন রকম হয়ে যেতে পারে। আমরা অপেক্ষা করছি চূড়ান্ত ফল কি হয় সেটি জানার জন্য। ঐশী, আপনাকে ধন্যবাদ। আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে একটি দলের দিকে ঝুঁকে পড়েছে, প্রশাসন যেভাবে আনুগত্য দেখাচ্ছে, তাতে অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা প্রকাশ করেছে জামায়াত। সকালে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান রাজনৈতিক কার্যালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। সাক্ষাৎ শেষে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যদি এবারও পাতানো নির্বাচন হয় তাহলে দেশ আবার ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার কথা ইইউকে জানিয়েছে জামায়াত ইসলামী। নায়েবে আমির বলেন, দল ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করে সরকার গঠন করা হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা এবং ইইউ সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে বলেও জানান তাহের। এনসিপিকে 10টি আসন দেওয়ার বিষয়টিকে কাল্পনিক উল্লেখ করে তিনি বলেন, শিগগিরই হচ্ছে 11 দলীয় জোটের আসন সমঝোতা। ল এনফোর্সিং অথরিটি যারা আছে, ইনক্লুডিং সেনাবাহিনী, যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা। হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহাদি হাসান এবং জুলাই কন্যা তাহরিমা জান্নাত সুরভির নিঃশর্ত মুক্তিসহ 3 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে জামিন পরবর্তী প্রতিক্রিয়া এবং অভিজ্ঞতা তুলে ধরা হয়। বক্তাদের দাবি, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নাগরিকদের 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত আন্দোলন সংক্রান্ত সব কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি প্রদান করে অধ্যাদেশ জারি করা হোক। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের ভূমিকা সামরিক ও আধা সামরিক ইতিহাসে লিপিবদ্ধ করতে হবে। এছাড়া সম্মাননা ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবি তোলেন তারা। গোয়েন্দা সংস্থার কাছে আমাদের মাহাদি সুরভিদের তথ্য থাকে, কিন্তু যেই সকল সন্ত্রাসীরা আমাদের উপর গুলি চালিয়েছে তাদের কোনো তথ্য এই গোয়েন্দা সংস্থার কাছে থাকে না। আপনারা যদি মনে করেন নির্বাচনের মাঠে গিয়ে ভোটের খেলা খেলে আওয়ামী লীগের ওই সো কল্ড ভোটের জন্য আপনারা জুলাই বিপ্লবীদের হাত ছেড়ে দিবেন, তাহলে আপনারা বড় ভুল করছেন। নির্বাচন পর্যন্ত কাউকে অহেতুক বা ভুয়া মামলায় আটক না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জনতার দল। দুপুরে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে দলটি আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে 18 থেকে 25 বছরের সকল যুবককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি জানায় দলটি। ঘোষণা দেয়, ওসমান হাদি প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টার এর আদলে দেশব্যাপী সাংস্কৃতিক চর্চা কেন্দ্র প্রতিষ্ঠার নেতারা বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশে নির্বাচন হওয়া সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে দেশের সার্বিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবিও জানায় জনতার দল। দুর্ভাগ্যের একমাত্র কারণ আমরা চাই নির্বাচন হোক, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। মেহেরপুরের মাঠ জুড়ে চাষ হচ্ছে সরিষা। হলুদ ফুলে ভরে উঠেছে মাঠ। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে ভালো ফলনের আশা করছেন চাষিরা। কৃষি বিভাগ বলছে, ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে এবং সরিষার ফলন ধরে রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে। যতদূর চোখ যায় চারিদিকে শুধু হলুদ আর হলুদ। মাঠের পর মাঠ যেন হলুদ ফুলের মেলা বসেছে।
মাঠে প্রান্তরে প্রকৃতির এমন দৃশ্য, আর এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে চাষির স্বপ্ন। অল্প খরচে অধিক ফলনের জন্য সরিষা চাষে ঝুঁকছেন চাষিরা। বিঘা প্রতি খরচ হচ্ছে 4 থেকে 5,000 টাকা। আমাদের কাছে 2 কোটি চাষ দিলাম, পুনি দিলাম, তো একটা সাজ দিয়ে দিলাম, তারপর কাছে পরে একটা সাজ দিলাম, দিয়ে অল্প হালকা পাতলা সার ফেল দিলে পরে হয়ে গেল। এতে খরচ কম, খরচ বেশি না, লাভবান বেশি। সরিষার সেমন কোনো রোগ বালাই নেই, সেমন ওষুধও স্প্রে করতে হয় না, কিছুটা সার লাগে, এ দিলেই সে 2-2.5 মাসের ভিতরে সরিষাটা মোটামুটি একটা হয়ে যায়। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর পোকামাকড়ের আক্রমণ হয়নি, নেই ঘন কুয়াশা। বাজার দর ভালো পেতে লাভবান হবেন চাষিরা। গত বছর বাজারে 3 থেকে 4,000 টাকা পর্যন্ত মন প্রতি সরিষা বিক্রি হয়েছে। চলতি বছরও বাজার দর ভালো পাওয়ার আশা চাষিদের। তবে উৎপাদিত ফসল ঘরে ওঠার সময় দাম পড়ে যাওয়ার শঙ্কাও রয়েছে। বাজার দর পড়ে গেলে লোকসানের মুখে পড়বে চাষিরা। শস্যর আবাদটা খুবই ভালো আবাদ, ফলনও ভালো। আপনার মাঠকে মাঠ এটা এই আবাদটা হয়েছে, যদি দাম পাওয়া যায় তো এটা খুবই ভালো। দাম পড়লে লস হবে, দাম তো ভালোই আছে, সবজির দাম বেশি, সরষের দাম বেশি। এদিকে সরিষা ফুলকে ঘিরে মধু চাষিদের ব্যস্ততা বেড়েছে। মধু সংগ্রহের জন্য প্রস্তুতি চলছে। বাজারে মধুর দাম ভালো থাকায় লাভের আশা তাদের। এখন সরিষার সিজন চলছে, এর পরবর্তীতে আমরা আবার আর একটা মাঠে যাব, কারণ এই একটা আগাম মাঠ থাকে, সেই মাঠটা শেষ হয়ে গেলে আমরা নামা মাঠে যাই, এখান থেকে আমরা মধু সংগ্রহ করবো ইনশাআল্লাহ। ভোজ্য তেলের আমদানির নির্ভরতা কমাতে চায় কৃষি বিভাগ। এজন্য সরিষার ফলন ধরে রাখতে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। যদি আমাদের ফলন কাঙ্ক্ষিত ফলন পায়, এখান থেকে কৃষকরা লাভবান হবে এবং আমাদের যে তেলের চাহিদা সেটা পূরণে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং আমরা চাচ্ছি কৃষকরা যদি এই সরিষার ক্ষেত্রে মধু চাষ করে, তাহলে তারা একটা বাড়তি আয় করে তাদের অর্থনৈতিক উন্নতির সমৃদ্ধি ঘটাতে পারবে। চলতি মৌসুমে জেলায় 5,800 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। এখনকার মতো শেষ করছে যমুনা নিউজের আয়োজন।